আমাদের ট্রাভেল এজেন্ট বন্ধু আছে, তার নাম অমিতাভ। আমার সাথে আমরা একসাথে কাজ করি। হ্যাঁ, ট্রাভেল এজেন্সিটা তো বুঝতেই পারছো, সবার সাথে মানে মিলেমিশে কাজ করতে হয়। তা ওর বাড়ি অ্যাকচুয়ালি আলিপুরদুয়ারে। ও আম, আমাদের শিলিগুড়িতেই বাড়ি ভাড়া করে থাকে এবং কাজ করে। ও বিয়ে থা করেনি, একলা মানুষ, আর একটু ডেয়ার ডেভিল টাইপের। ওর ওই গ্যাংটকের টাইম ফ্র্যাকশনের কথাটা তোমাদেরকে গল্প করেছিলাম। তারপরে অনেক জঙ্গলের গল্পও আমি করেছি। হ্যাঁ, ও খুব একটু ডেয়ার ডেভিল টাইপের ছেলে আর কি, ওর ভয় টয় খুব একটা পায় না। তো একদিন কি হয়েছে, খুব ঝড়ের রাত সেদিন। ও আলিপুরদুয়ার থেকে ফিরছে একা বাইকে করে, মানে প্রচণ্ড। আর আমাদের এখানে জানো তো ডুয়ার্সের দিকে যখন বৃষ্টি পড়ে ভয়ঙ্কর বড় বড় ফোঁটা পড়ে। মানে আমাদের কলকাতায় যেমন ছোটো 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 ছোটো, এখানে বৃষ্টির ফোঁটাগুলো না ভীষণ বড় বড় হয়। আর হচ্ছে তোমার প্রচণ্ড ঝড়, আর ভীষণ মানে বাজও পড়ে, একদম ভয়ঙ্কর রকমের বাজ পড়ে। তো ও আলিপুরদুয়ার থেকে চিন্তা করো বিকেল 4টের সময় রওনা হয়েছে। সবাই ওকে না করেছে যে তুই 4টের সময় তুমি যেও না, তোমার ঘরে বাড়িতে পৌঁছতে পৌঁছতে অনেকটা রাত হয়ে যাবে, শিলিগুড়ি পৌঁছতে পৌঁছতে তোমরা যেও না, দরকার নেই তুমি আজকে থেকে যাওয়া, তুমি যাবে বাইকে। ও বলে ধুর কিচ্ছু হবে না, আমার রেনকোট আছে, আমার কালকে কাজ আছে আমাকে। মানে আমাদের কি হয়, ধর কোনো গেস্ট আসবে কলকাতা থেকে হোক, বোম্বাই, দিল্লি, যেখান থেকেই আসুক না কেন, ধরো ট্রেনে আসলো কি তোমার ফ্লাইটে আসলো। হ্যাঁ, তো আমাদের কি হয়, আমাদের কেউ না কেউ ওনাদেরকে অ্যাটেন্ড করতে হয়। মানে যারা আসেন তাদেরকে আমরা অ্যাটেন্ড করি। হয়তো আমরা বাগডোগরা গিয়ে অ্যাটেন্ড করি ফ্লাইটে, অথবা আমরা এনজেপি মানে নিউ জলপাইগুড়ি স্টেশনে গিয়ে তাকে আমরা অ্যাটেন্ড করি। কারণ অ্যাটেন্ড না করলে, অ্যাটেন্ড করতে হয়। হ্যাঁ, অ্যাটেন্ড করে তাদের সঙ্গে চাক্ষুষ কথাবার্তা বলে সব বুঝিয়ে, তারা যদি আমাদের কাছ থেকে হোম ট্যুরিস্ট লজগুলো বুক করেন তার রিসিট দিতে হয়, এবং তাদেরকে গাড়ি বুক করলে গাড়ি হ্যান্ড ওভার করতে হয়, অনেক কিছু ব্যাপার থাকে। হ্যাঁ, কিছু টাকা পয়সার ব্যাপারও থাকে। হুম। তো তো টাকা পয়সারও ব্যাপার থাকে। তো যাই হোক, তো বলছে যে এরকম আমাকে আজকে যেতেই হবে, সবাই না করছে যে আজকের দিনটা যাস না, এইভাবে এত অসম্ভব বৃষ্টি পড়ছে, রাস্তাঘাটে কোনো বিপদ হলে মুশকিল, আর এতটা রাস্তা। তখন বলছে না আমাকে যেতেই হবে। হ্যাঁ, আমাকে এনজেপি অ্যাটেন্ড করতে হবে, মানে নিউ জলপাইগুড়ি স্টেশনে যেতে হবে, আমার গেস্ট আসছে, আমাকে যেতে হবে। বলে 4টের সময় টেনকোট পরে ও বেরিয়ে পড়েছে বাড়ির থেকে। বেরিয়ে পড়ে আমাদের আলিপুরদুয়ার থেকে প্রায় 1.5 ঘন্টার রাস্তা হচ্ছে তোমার জলদাপাড়া। আচ্ছা, এবার জলদাপাড়া থেকে আবার আমাদের এখানে আসতে মোটামুটি ধরো শিলিগুড়ি পৌঁছাতে, জলদাপাড়া থেকে শিলিগুড়ি পৌঁছাতে প্রায় 3.5 থেকে 4 ঘন্টা লাগবে। তা অবভিয়াসলি সেদিন ভীষণ বৃষ্টি ছিল, আর ভয়ঙ্কর ঝড় উঠেছে, বাজ পড়ছে। তো ওর তো আসতে একটু দেরি হয়েছে। যেখানে আলিপুরদুয়ার থেকে জলদাপাড়া আসতেই 1.5 ঘন্টা লাগে, সেদিনও সেটাই লেগেছে প্রায় 2.5 ঘন্টার মতো। মানে মাঝে দাঁড়াচ্ছে আবার চলছে, দাঁড়াচ্ছে আবার চলছে, এরকম। তা তোমার ওই আলিপুরদুয়ারের থেকে জলদাপাড়া এসছে। জলদাপাড়া থেকে তারপরে আমাদের কতগুলো মানে আমি যেহেতু এদিকে থাকি এবং যাতায়াতের মধ্যে ছিলাম, আমি জলদাপাড়ায় প্রায় 1-2 বছর মতো ছিলাম। জলদাপাড়া গভর্নমেন্টের ওয়েস্ট বেঙ্গলের যে ট্যুরিস্ট লজটা আছে সেখানে। তো আমি তো চলে ও তো তা কী হয়েছে, জলদাপাড়ার পরে একটা ছোট্ট মানে শহর আছে, সেটাকে বলে বীরপাড়া। তারপরে একটা তোমার আরেকটা জায়গা আছে, সেটা বলে বানারহাট। বানারহাট হচ্ছে মানে বীরপাড়ার পরে বানারহাট, তারপরে মানে এরকম করে ছোটো ছোটো টুকরো জায়গা পেরিয়ে পেরিয়ে তারপরে একদম গরুমারা ন্যাশনাল ফরেস্ট, লাটাগুড়ি থেকে মোটামুটি আরও ধরো 70 কিলোমিটার, পরে ধরো আরও 1 ঘন্টা 55 মিনিট থেকে 1 ঘন্টা লাগে হচ্ছে আমাদের শিলিগুড়ি পৌঁছতে। তো তখন আজকে কেউ নেই। হ্যাঁ, বিশা বললো তো আসবে, এখন জানি না বিশাও আসবে কিনা, অমৃতাই দেখছে। যাই হোক, আমি আমার লাইভটা করছি, পরে তোমরা সময় পেলে দেখে নিও। তো এখন কি হয়েছে, ও তো তোমার জলদাপাড়া অবধি এসছে, এসে তারপরে কিছুক্ষণ দাঁড়িয়েছিল, প্রায় 15-20 মিনিট দাঁড়িয়েছিল একটা দোকানের নিচে।
কারণ এত অসম্ভব মাছ পড়ছে আর এত অসম্ভব বৃষ্টি যে ও চলতে পারছে, মানে একেবারে রাস্তা মানে ব্লক হয়ে যাচ্ছে আর পুরো ঝাপসা হয়ে গেছে। ও বলছে আমার চোখে চশমা, কিন্তু পুরো ঝাপসা হয়ে গেছে একদম আর কি। তো যাই হোক, তো তারপরে আবার যখন বৃষ্টির ইয়েটা একটু কমে এসেছে, তখন ও আবার রওনা হয়েছে। এ করতে করতে ও বীরপাড়ার পরে বানারহাটে এসেছে। আমাদের এখানে গাজলডোবা বলে একটা জায়গা আছে, খুব সুন্দর জায়গা ওটা। তোমার তিস্তা ব্যারেজ আর কি, যেমন আমাদের ওই শান্তিনিকেতন বীরভূমের দিকে মাইথন ড্যাম আছে, এখানেও সেমনি তিস্তা ব্যারেজ আছে। এখানে সকালবেলা না প্রচুর পাখি আসে এবং বিকেলের দিকে প্রচুর পাখি আসে, খুব সুন্দর লাগে দেখতে, খুব ভালো লাগে। মাঝে মাঝে আমরাও বেড়াতে যাই ওখানে। আমাদের শিলিগুড়ি থেকে মোটামুটি ধরো আধা ঘন্টা 45 মিনিট লাগে, ওখানে আমরা বেড়াতে যাই। তো ও কি করেছে, অমিতাভ কি করেছে, ভেবেছে যে আমরা আজকে আমি আজকে ওই গাজলডোবা দিয়েই যাব, তিস্তা ব্যারেজ দিয়েই যাব। হ্যাঁ, তাহলে রাস্তাটা একটু কম পড়বে। তা গাজলডোবার মানে ঢোকার আগে, তিস্তা ব্যারেজে ঢোকার আগে কিছু এক জঙ্গল আছে, পুরো জঙ্গলের রাস্তা দিয়ে আসতে হয়। ওটা হচ্ছে বৈকুণ্ঠপুর জঙ্গল, নিশ্চয় তোমরা নাম শুনেছ। আমরা তো দেবী চৌধুরানী পড়েছি, তাতে তো বৈকুণ্ঠপুর জঙ্গল ছিল। তা ওইটা হচ্ছে বৈকুণ্ঠপুর জঙ্গল। তা সেই জঙ্গলে জঙ্গলটা পেরিয়ে গাজলডোবাতে আসতে হয় ওই তিস্তা ব্যারেজে। তো ও ওই তোমার জলদাপাড়া, বীরপাড়া, বানারহাট সব পেরিয়ে এসে ও বৈকুণ্ঠপুর ফরেস্টটা ঢুকেছে। মানে তো ওখান থেকে শিলিগুড়ি ধরো ঘন্টাখানেক লাগবে, চলে আসবে। যেহেতু বৃষ্টি সেহেতু সময়টা ভীষণ বেশি লাগছে। বৈকুণ্ঠপুর ফরেস্টটা ওখানে মানে কি হয়েছে, একদিকে ক্যানেলটা, আরেকদিকে পিচ ঢালা সুন্দর রাস্তা, আরেকদিকে ফরেস্ট। আর ফরেস্ট মানে শুধু বাঁশ বন, চিন্তার বাইরে, অসম্ভব বাঁশ বন। তা ও তো রাস্তা দিয়ে আসছে, হঠাৎ প্রচণ্ড জোরে ওর ইয়ে হয়েছে, বাজ পড়েই যাচ্ছে। আর রাস্তা জনমানব শূন্য, একটা লোক নেই রাস্তাতে। ও তখন কি করেছে, ও তখন একটা দেখে যে একটা রাস্তা, ও তো একটা রাস্তা, ওর চলার রাস্তাটার থেকে একটা রাস্তা একটু নিচের দিকে নেমে গেছে। ও তখন কি করেছে, ওই নিচের দিকে রাস্তাটাতে নেমেছে। নেমে দেখে ওখানে একটা যা হয় একটা দোকান ঘর মতো, বেশ পাকা দোকানঘরটা বন্ধ। তো ও ওর বারান্দায় চুপটি করে দাঁড়িয়ে বসে আছে। কি করবে, ভয়ঙ্কর মানে জঙ্গল, মানে ভয়ঙ্কর। আর ভয়ঙ্কর জঙ্গল তেমনি ভয়ঙ্কর বৃষ্টি। ধরো আজকে থেকে 6-7 বছর আগের কথা বলছি, সেও তো ভীষণই জঙ্গল। আমরা এখনও যে ওখান দিয়ে যাই না, ওখানটাতে খুব জঙ্গল। আর ওই জায়গাটা না একদম ডাকাতির জন্য বিখ্যাত, ওখানে সবাই ডাকাত। মানে আমি দেখেছি যে ওরা কীভাবে নিজেরা রেডি হচ্ছে আর কি। হ্যাঁ, এই অমিতাভ শোতে আমি একবার আসছিলাম, আমরা একটু গরুমারা ন্যাশনাল পার্ক, ওই না পাশে অ্যাডজাসেন্টের যে শহরটা আছে, টাউনটা আছে লাটাগুড়িতে, আমি কাজের জন্য গিয়েছিলাম। আমরা সন্ধ্যে একটু রাত হয়ে গেছিলো আমরা ফিরতে। তো আমরা ওই গাজলডোবার রাস্তা দিয়ে ফিরছিলাম। তো এই গরুমারা ন্যাশনাল পার্কের অ্যাডজাসেন্টের শহরটা লাটাগুড়ি, সেটা আমরা সেবক করোনেশন ব্রিজ সেবক দিয়েও যাওয়া যায়, কিন্তু সেদিন সেবকে একটু ভিড় ছিল, তাই জন্য আমরা এই রাস্তাটা ধরেছিলাম। আমরা দেখছি, আমাকে ওই অমিতাভ সঙ্গে ছিল, ও বলছে ম্যাডাম এখানে না ভীষণ ইয়ে হয়, ভীষণ রকমের এখানে ডাকাতি হয়। আমি বললাম এই রে, তাই নাকি? তখন বলছে হ্যাঁ ম্যাডাম, এই রাস্তাটাতে খুব ডাকাতি হয়। আমি বললাম সেরেছে, এরকম বলতে বলতে যাচ্ছে। উমা কিছুটা দূর গিয়ে দেখি কি একটা ঝোপের আড়ালে, বাঁশবনের আড়ালে দেখি একটা না ঠেলা ভ্যান থাকে না, ঠেলা ভ্যান, জানো তো, সেই ঠেলা ভ্যানের ওখানে ওর ওপরে না কিছু লোক মুখের মধ্যে কাপড় বাঁধা, আর 2 থেকে 3টে লোক, হ্যাঁ, মুখের মধ্যে কাপড় বাঁধা, লুঙ্গি পরা, গেঞ্জি পরা, আর এমনি স্যান্ডো গেঞ্জি পরা। আর কি জানো তো, আর দেখছি যে সব ওই বড় বড় সে শাবল, তারপরে কোদাল, তারপরে যেমন কি বলবো, ওগুলোকে রামদা বলে বোধহয়, বড় বড় দা, হ্যাঁ, এরকম সেই মা কালীর হাতে যেমন দা থাকে ওরকম সব নিয়ে রেডি হচ্ছে। তখন আমাদের গাড়িটা আমার ড্রাইভার চালাচ্ছিল, তখন অমিতাভ তখন ওই ড্রাইভারকে বলেছে দাদা একটু তাড়াতাড়ি চলুন, আমরা এই জায়গাটা পেরিয়ে যাই, এই জায়গাটা ভীষণ ডেঞ্জারাস জায়গা। মানে এটাও আমি প্রত্যক্ষ করেছি। যাই হোক, এবার আসি মূল গল্পে। তখন আমি তখন ও না গিয়ে কি করেছে, অসম্ভব বৃষ্টি পড়ছে, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, রাস্তা পুরো ঝাপসা হয়ে গেছে। ও তখন গিয়ে ওই দোকানটাতে গিয়ে বসেছে।
বারান্দাটার মধ্যে গিয়ে চুপটি করে উবু হয়ে এরকম বসে আছে। হ্যাঁ, ভীষণ জল চারিদিকে, রাস্তাঘাটে জল জমে গেছে, আর ওর একটু ভয়ও লাগছে। তখন অনেকটা রাত, মানে অনেকটা রাত মিন্স ওই জঙ্গলের রাস্তা বলেই 7টা সাড়ে 7টা অনেকটা রাত রাত বলে মনে হচ্ছে। হ্যাঁ, তারপরে বৃষ্টিটা তখন একটু ওখানে থেমেছে, ও এসছে ওর বাইকের কাছে, যে বাইকটাতে এবার স্টার্ট দিয়ে একটুখানি থেমেছে। ওর কিন্তু ইয়ে পরা, রেইনকোট পরা, কিন্তু রেইনকোটে কিছু হচ্ছে না। তো ইন দ্য মিনটাইম দেখে কি বাইকটা স্টার্ট নিচ্ছে না কিছুতে, আর ও তো খুব চিন্তায় পড়ে গেছে। সারা রাস্তায় একটা লোকজন নেই, জনমানব শূন্য রাস্তা, আর কোনো লোকজন নেই, কিছু নেই, মানে ও খুব ভয় পেয়ে গেছে প্র্যাকটিক্যালি। তখন ও কী করেছে, যে বাইকটাকে কন্টিনিউয়াসলি ও পা দিয়ে কিক করে যাচ্ছে, কিন্তু স্টার্ট আর হচ্ছে না। ইন দ্য মিন টাইম বিরাট বড় একটা ভীষণ মানে বিশাল একটা মানে ইয়ে হয়েছে, বাজ পড়েছে, ফ্লাশ হয়েছে। ও চোখ পড়েছে দূরে, যেখানে ও বসেছিল সেখানটাতে, দেখে ওখানে একটা বুড়ো মতো মানুষ, হ্যাঁ, 3 মাথা 1 করে, 3 মাথা 1 মানে বুঝতে পারা যায়। 3 মাথা 1 মানে হচ্ছে যে এরম দুটো পা এরকম বসে, এরমভাবে বসে আছে আর কি। হ্যাঁ, দেখে ওখানে একটা বুড়ো মতো মানুষ একটা বসে আছে। ও বলল, কী ব্যাপার, আমি এতক্ষণ ধরে ওখানে বসে রইলাম, কাউকে তো দেখতে পেলাম না। তারপরে ওই ফ্লাশেও দেখেছে, যেই বাজের যে ফ্লাশটা পড়েছে তাতেও দেখেছে। তারপরে ও ফ্লাশটাও বন্ধ হয়ে গেছে। তারপরে যখন ও আবার ওখানে তাকিয়েছে, দেখে কেউ নেই। ওনা অবাক হয়ে গেছে, বলে কি ব্যাপার হলো, এই ছিল এই নেই, কি হলো। আর তখন ওর মানে এত বৃষ্টি আর এত ঝড় জল, ওর মানে ওটা নিয়ে তখন আর বেশি মানে মানে চিন্তা করার মতো শক্তি ছিল না। এরই মধ্যে কি হয়েছে, ওর বাইকটাতে ও যেই ইয়ে করেছে, কিক করেছে, মানে স্টার্ট করতে গেছে, বাইকটাও চালু হয়ে গেছে। ও তখন বেরিয়ে এসছে একদম টানা। ও বলে, আমি কোথাও দাঁড়াইনি, সোজা শিলিগুড়িতে এসে একটা দোকানের সামনে দাঁড়িয়ে, দোকানিকে একটা চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে, তখন শিলিগুড়ি তো জমজমাট শহর, তখন মোটামুটি 9টা থেকে 9:30 বাজে। তো তবে সেদিনও মানে বৃষ্টি বাদলা ছিল বলে শিলিগুড়িতে লোক কমই ছিল। তো দোকানের সামনে এসে ও বলেছে, 1 কাপ চা দাও। বলে, আগে আমি ওই ভেজা গায়ে আর পারছি না, হু হু করে কাঁপছি, আর আমার ভেতরে ভয়টা যেন আরও আমাকে বেশি কাঁপাচ্ছে, যে আমি তাহলে কি দেখলাম, আর মানে আর কার পাশে আমি বসেছিলাম, আমি কি তাহলে ওই বুড়োটার পাশে এতক্ষণ ধরে বসেছিলাম। কিন্তু অদ্ভুত মানে মানে মোমেন্টের মধ্যে ও ওই বুড়োটাকে দেখেছে, এবং তারপরে যে ফ্লাশটা বন্ধ হয়ে গেছে তখন, তারপর যখন ও আবার তাকিয়েছে তখন আর কিচ্ছু নেই। তো ও বলে, আমি জানি না ম্যাডাম, আমি এখনো পর্যন্ত এর কোনো মানে ইয়ে খুঁজে পাইনি, এর কোনো কারণ খুঁজে পাইনি যে কেন এরকম হলো। কেউ নেই আজকে, অমৃতা তুই একাই দেখ, আর কি করবি। হ্যাঁ, তো যাই হোক, সবাই তোমরা পরে দেখে নিও। আচ্ছা, এবারে আমি যাই একটা সেকেন্ড গল্পে আমি যাই, আমার সেকেন্ড ঘটনায়। এটা একটু নেগেটিভ ইয়ে রয়েছে, কিন্তু আবার অদ্ভুতও রয়েছে এবং ভীষণ ভয়েরও রয়েছে, এই জন্য এটা আমি একটু বলছি। এটা ঘটেছে এই ইয়ের আগে, কোভিডের আগে। হুম 4-5 বছর, এটাও 4-5 বছর আগের ঘটনা। আমার ছেলের বউ যে আছে, সে অ্যাকচুয়ালি বালুরঘাটের মেয়ে, এখন শিলিগুড়ি থাকে, কিন্তু বালুরঘাটে মেয়ে। ওর ভাই থাকে এখন, ওর ওর মানে আমার ছেলের বউ যে, সে বড়, তারপরে আর 2 ভাই। তা ওর পরের ভাইটি থাকে হচ্ছে বালুরঘাটে, এবং সেখানে সে ছোটোর থেকে ওখানে ওর পিসি থাকে, ওই পিসির কাছেই সে মানুষ আর কি। হ্যাঁ, তো ওর কাছ থেকে আমি এই গল্পটা শুনেছি। ওর এক দাদা আছে, বন্ধু কাম দাদা আর কি, যা হয়। ওরা ও ভদ্রলোক তান্ত্রিক। হ্যাঁ, তো তান্ত্রিক তো ও তোমার তারাপীঠে তো সবাই জানে যে তারাপীঠ, তারপরে গৌহাটির কামাখ্যা, মানে তন্ত্র সাধনার একটা বিশাল জায়গা। তো ওখানে তারাপীঠে ও আরও একটু, ও তান্ত্রিক মানে তখনও তান্ত্রিক হয়নি, ও তারাপীঠ গেছে ওর গুরুর কাছে, যে ও তন্ত্র সাধনা করবে। তা যেদিন গেছে সেদিন আরও 3-4 জন ছিল। তা ওর যে গুরু,
সে ওদের 3-4জনকে বসিয়ে মাঝখানে একটা ধুনি জেলে ওদেরকে সাধনার মানে ওদেরকে সব বলছে এবং কিভাবে কি করতে হয় সব দেখাচ্ছে। আর ওরা এরকম ধুনিটাকে মানে ওই যে আগুনটা জ্বালা সেটা এরকম পুরো গোল হয়ে ঘিরে বসেছে। আর ওদের পেছন দিক দিয়ে ওদের গুরু একটা মার্ক মানে একটা দাগ মতো করে রেখেছে, যাতে কেউ ওদেরকে মানে এই তন্ত্র সাধনার সময় যেমন কোনো অসুবিধায় ওরা না পারে। ওরা প্রায় 4-5 জন ছিল। তা আধা ঘন্টা প্রায় ঘন্টা দেড়েক পরে ওদের মোটামুটি ওদের দীক্ষাটা শেষ হয়েছে। মানে কিছুটা তন্ত্র সাধনা তো আর একদিনে হয় না, আবার 1-1.5 ঘন্টার নয়, এটা অনেক দিনের, অনেক সময়ও লাগে। তা সেদিনের মতো ওই ঘন্টা দেড়েক দুয়েক ওরা কাটিয়ে ওদের গুরু বলেছে আজকের মতো এখানে, ওটা রাত্রিবেলা কিন্তু, আর সেটা হচ্ছে তারাপীঠের একদম মহাশ্মশানে। হ্যাঁ, ওদের গুরুদেব ওদেরকে নিয়ে বসেছিল। তো অনেক তখন ওদের গুরুদেব বলেছে আর নয়, আজকের মতো এটাই যথেষ্ট, আবার আমি তোমাদেরকে মোবাইলে বলে দেবো কবে আসবে, 3-4 দিন পরে, এখন আজকের মতো এটাই যথেষ্ট, আর বেশি কিছু করার দরকার নেই। আর এবারে তোমরা কি করবে, তোমরা যে এই যে ধুনিটার পাশ থেকে উঠছো এবং আমার যেটুকু আজকের মতো শেখাবার তোমাদেরকে শিখিয়ে দিলাম, বা তোমরা যে ধুনিটার পাশ দিয়ে মানে ওই যে আগুনের যে ইয়েটা রয়েছে সেটার পাশ দিয়ে যে তোমরা পাশে বসেছো, এবং এবার যে তোমরা যাবে, তোমরা কিন্তু কোনো দিকে কোনোভাবে যাবে না, তোমরা সোজা কিন্তু যে যার নিজের ঘরে চলে যাবে। হ্যাঁ, যেখানে যে থাকো, কেউ হোটেলে থাকো কি কেউ নিজের বাড়িতে থাকো, কোনো দিকে যাবে না, তোমরা কিন্তু সোজা বাড়ি ফিরবে। হ্যাঁ, যে যার জায়গায় ফিরে যাবে, তোমরা কিন্তু অন্য দিকে যাবেও না, অন্য দিকে তাকাবেও না, কিছুই করবে না। তখন ওরা বলে যে ঠিক আছে। কিন্তু আমার ওই যে বউয়ের যে ভাই, ও একটু ও ও ও বলছে ওর যে বন্ধু, হ্যাঁ, সে তো অনেক যা হয় বালুরঘাট থেকে সে গেছে ইয়েতে তারাপীঠে, ওখানে মানে এই সমস্ত তন্ত্র সাধনা শিখতে। সে বলেছে যে ঠিক আছে, গুরুদেব বলেছেন তো ঠিক কথা, তাও আমি যাই একটুখানি ঘুরে একটু চারিদিকটা দেখে যাই, এত আসলাম একটু দেখবো না বলে ও কি করেছে, ও সোজা বাড়ি না ফিরে ও একটু আধটু এদিক ওদিক ঘুরতে শুরু করেছে। আর ওখানে কি জানো তো, তারাপীঠের ওই মহাশ্মশানে এরকম ছোট্ট ছোট্ট গুহা মতো থাকে, কেভ মতো, ওখানে না 2-3 জন করে তান্ত্রিক থাকেন, আবার সন্ন্যাসী থাকেন, সব ছোট্ট ছোট্ট। ওখানে তারা সব এরকম আগুনের ধুনি জ্বালিয়ে সব ইয়ে করে, সরি তন্ত্র সাধনা করে, এ সমস্ত করে আর কি। হ্যাঁ, তো তখন ও কি করেছে, ওই রকম বেশ এদিক ওদিক দেখছে। হ্যাঁ, দেখে কেউ আবার তোমার ওই গাঁজায় টান মারছে, যা হয় আর কি, শ্মশানে মশানে সব তো। তো এরকম ও এদিক ওদিক দেখতে দেখতে যাচ্ছে, ও কিন্তু সোজা বাড়ি ফেরেনি। ওর ইচ্ছে হচ্ছে পুরো শ্মশানটাকে একটুখানি ঘুরে দেখবে। আর কি হয়েছে, শ্মশানটা তো অন্ধকার, কিন্তু কি হয় মাঝে মাঝে সব ওই আগুন জ্বালানো, ওই ধনিগুলো আগুনের ওই জ্বালানো থাকে বলে মোটামুটি একটু অন্ধকার একটু আলো, একটু অন্ধকার একটু এরকম আলো আধারি রাস্তা। হঠাৎ ও যাচ্ছে, ও বেশ ঘুরতে ঘুরতে যাচ্ছে, হঠাৎ দেখে ওর 2 হাতের মধ্যে একটা চিতা জ্বলছে, ভীষণ রকমের মানে একটা ইয়ে। তো ও না থমকে দাঁড়িয়ে পড়েছে, একদম পুরো থমকে দাঁড়িয়ে পড়েছে। হঠাৎ দেখে কি যে চিতার মানে যে যার মৃতদেহটা ওখানে জ্বলছিল, সে দেখে কি সেই দেহটা না হঠাৎ উঠে বসে একদম চিতা থেকে নেমে দাঁড়িয়ে পড়েছে। আর সে যে কি বীভৎস, হ্যাঁ, ওনার চিৎকার করে উঠেছে ছেলেটি ওইটা দেখে। আর তখনই পেছন থেকে একজন কেউ ওর ঘাড়ে এরকম হাত দিয়ে ওকে টেনে এনেছে। দেখে কি ওর গুরু, ওই যার কাছে ও তন্ত্রমতে দীক্ষা নিচ্ছিল। বলে, কী রে, তুই তো সর্বনাশ করছিলি, তোর যে কি সর্বনাশ হতো,
হ্যাঁ, তুই কি করতে যাচ্ছিলি? এটা তোকে যে বললাম তুই সোজা বাড়ি ফিরে যা, তুই তা না করে তুই এদিক ওদিক দেখতে শুরু করেছিস। তুই আজকে মানে মারাত্মক একটা মানে মানে ঘটনার মধ্যে যাচ্ছিলি, আর মারাত্মকভাবে তোর আজকে একটা অ্যাক্সিডেন্ট হতো। হ্যাঁ, বলেছে ওই গুরুদেব তো এরমভাবে ওকে টেনে এনেছে, ও তখন যে পিছন ফিরে তাকিয়েছে, দেখে কি কিচ্ছু নেই, কোনো কোনো মৃতদেহ নেই, কোনো চিতা নেই, কোনো আগুন নেই, কোনো কিচ্ছু নেই। তখন ওর গুরুদেব বলে, চল তুই আমার সাথে, তুই আজকে একটা ভয়ঙ্কর কাজ করছিলি। তখন তুই এখন আমার সাথে চল, তুই আর কোনো দিকে যাবি না। তুই আবার কেটে গেছিল, কি যে হয় না, আমার আর ইচ্ছা করে না এই জন্য। তো যাই হোক, তখন ও তখন বলছে তুই আমার সাথে চল। তখন ওই তখন ওই গুরুদেব তখন কি করেছে, ওকে নিয়ে সোজা একদম ইয়েতে বার করে দিয়েছে, একদম সোজা শ্মশান থেকে বার করে দিয়েছে। এসো, নইলে ওকে আর সেদিন আর জ্যান্ত ফিরে পাওয়া যেত না। হ্যাঁ, এটা যে কি একটা ভয়ঙ্কর, মানে বলার নয় আর কি। হ্যাঁ, এই হচ্ছে একটা ঘটনা। আজকে কেউ নেই অমৃতা, তুই তুই তো কিছু বলছিসই তো না, কি রে চুপচাপ শুনে যাচ্ছিস? একটু কিছু বল, ভালো লাগছে না খারাপ লাগছে আমি কিচ্ছু বুঝতে পারছি না, আজকে কেউ নেই। কিচ্ছু শুনতে পাচ্ছি না, কি কারোর ইয়েও দেখতে পাচ্ছি না, কোনো কমেন্ট আসছে কিনা তাও দেখতে পাচ্ছি না। যাই হোক, আমি আরও দুটো গল্প বলে আজকের ইয়েটা সেশনটা শেষ করব। আমি আরও দুটো গল্প বলছি, দুটো ছোট ছোট গল্প। ও যাক, তুই একাই দেখছিস, সত্যি রে ভীষণ মানে একটা ভয়ঙ্কর আর কি, খুবই ভয়ঙ্কর। ও যাক, তোমরাও শুনছো, আমি না কিচ্ছু বুঝতে পারছি না আর কিছু, মানে কোনো আওয়াজ না পেলে, মানে কারোর থেকে কোনো মানে ইয়ে না পেলে, কমেন্টগুলো দেখতে না পেলে না কিছু বোঝা যায় না। হ্যাঁ, যে কি হচ্ছে কি না হচ্ছে। হ্যাঁ, ভালো লাগছে কি ভালো লাগছে না, আমি তো আমার মতো বলে যাচ্ছি। যাই হোক, আমি আরেকটা গল্প বলছি, এটা ছোট ছোট, আজকে আমার বেশি স্টকে নেই, দুটো তিনটা আরো ছোট ছোট গল্প আছে। সবাই একটু যারা যারা দেখছো তারা একটু গল্প পাঠিও না আমাকে, একটু পিং করো না, তাহলে আমি একটুখানি আমাদের একটু স্টক বাড়ে, নইলে তো আমাদের স্টকই বাড়ে না। তো আমি আরেকটা গল্প বলছি, এটাও ওই ওর থেকেই শোনা, ওই আমার বৌমার ভাইয়ের থেকেই শোনা। ওর থেকে আমি শুনেছি, আরেকটা বলছি আমি। তো ওর 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 হ্যাঁ, ওরা তিনজন বন্ধু, ওরা বালুরঘাটের ওখান থেকে বালুরঘাট থেকে 15-20 মিটার দূরে, হ্যাঁ, একটা জায়গা আছে। হ্যাঁ, ওটা একটা, ওখানে ওটা একটা জায়গা আছে, সেটার নামটা না এখন ঠিক মনে মনে মানে ঠিক ঠিক মনে আসছে না। তো যাই হোক, একটা জায়গা আছে, ওরা একটা জায়গা আছে, ওরা ওখানে না ইন্দু, দেরি হয়নি গো, আমারই কালকে করার কথা ছিল, কালকে পারলাম না, কালকে কিছুতেই হলো না। মানে আমি আর সুকল্যাণ কালকে মানে পাগল হয়ে গেছি দুজনে মিলে, তারপরে তো পোস্টপন করলো, তখন সুকল্যাণ বললো দিদি তুমি আজকে এসো, তারপরে আজকে 9টার সময় তারপরে আমি বসেছি। এখন জানি না, তুমি কোনো ব্যাপার নয়, তুমি আগের মানে আমার আগের গল্পগুলো শুনে নিও। হ্যাঁ, আমি ছোট ছোট আরো দুটো তিনটে গল্প বলবো, মানে স্টকে যা হয়, স্টকে আর কত থাকে বলো, স্টকে তো থাকে না। হুম। 10 টাকা ফাইন বলছে ইন্দুকে, বলছে 10 টাকা ফাইন। ভালো বলেছে, মাত্র 10 টাকা। কিন্তু দেখ, 10 টাকায় আজকাল দুটো ফুচকাও দেয় না রে, এমন অবস্থা।
আচ্ছা, আমি তাহলে চলে যাই আমার গল্পে। তো ওখানে ওখান থেকে বালুরঘাট থেকে 15 কিলোমিটার দূরে চেঙ্গিসপুর, হ্যাঁ নামটা মনে পড়েছে, চেঙ্গিসপুর বলে একটা জায়গা আছে। তো ওখানে একটা জায়গা আছে, ওইটা হচ্ছে তোমার একটা নদীটা আমি বলতে পারবো না, ও নদীটা ঠিক বলতে পারেনি আমাকে। ওর 3-4 বন্ধু, তিনজনে মিলে, হ্যাঁ একটা বাইকে করে তিনজনে মিলে গেছে। তিনজনে মিলে না, দুটো বাইক, দুটো বাইকে করে গেছে। একটাতে দুটো বাইকে দুজন দুজন চারজনই ছিল, হ্যাঁ ওরা দুজন দুজন চারজন ওখানে গেছে। ওই নদীটার পাশে গিয়ে দাঁড়ালে বা বসে থাকলে খুব ভালো লাগে আর কি, খুব সুন্দর, ভীষণই ভালো লাগে। কিন্তু সেই একই ব্যাপার, উম, বেশি চাইলে ঝাড় খাবি, ঠিক একদম ঠিক। ঠিক। তো জিপে নম্বরটা আমাদের একটা তাহলে এবারে ওই ইয়ের কি জানি বলে, হামা টেলসের একটা অ্যাকাউন্ট খুলতে হবে, জিপে নম্বর, ওখানে যে লেটে আসবে তাকে ফাইন দিতে হবে। আচ্ছা। তো ওরা চারজনে মিলে বিকেল বিকেল গেছে, হ্যাঁ। তো বাইক নিয়ে যে চল এরকম ঘুরে আসি, বেশ ভালো ঠান্ডা শীতের দিন। ওরা একটু তাড়াতাড়ি বেরিয়েছে বাড়ির থেকে, 2-2-2:30 নাগাদ খাওয়া দাওয়া করে বেরিয়েছে, বেরিয়ে ওখানে গেছে, গিয়ে ওখানে সবাই মিলে একটু বসেছে। আমাদের এখানে না এই নদীর চরে চরে, আমাদের এখানে না তোমাদের ওখানেও ওই সব জায়গাতেই ছোট ছোট নদীর চরে দেখবে ছোট ছোট চায়ের দোকান থাকে, ওই থাকে একটু খাবারের দোকান থাকে, ঝালমুড়ি বিক্রি করে এখানে সব, এখানেও তাই ওরকম সব ছোট ছোট ওরকম দোকান টোকান আছে। ওরা ওখানে গেছে, গিয়ে বসেছে। এবং আর ওদেরও যে জঙ্গলের রাস্তাটা দিয়ে ওরা ওই নদীর পাড়ে গেছে, ওখানে ওই ওই চেঙ্গিসপুরে ওইখানে বাঁশ গাছের ঝাড়, হ্যাঁ বাঁশ গাছের ঝাড় রাস্তার পাশে পাশে, আর ঝোপ, মানে বাঁশ গাছের ঝাড় রাস্তার পাশাপাশি, আর খুব জঙ্গল, হ্যাঁ। তো ওরা তো 2:30 নাগাদ গেছে, আধা ঘন্টার রাস্তা, তো ওরা 15 কিলোমিটার বাইকে আর কত লাগে, হ্যাঁ। তো হ্যাঁ পিকনিক তো হয়ই, পিকনিক তো সব জায়গায় হয়, পিকনিক তো আসছে ডিসেম্বরে পিকনিকের টাইম, হ্যাঁ। মানে সে মানে ভয়ঙ্কর, মানে কোনো জায়গাতে না জায়গা থাকে না পিকনিক করার, আমরা তো ওই ভিড়ের মধ্যে পিকনিক করতেই যাই না, হ্যাঁ। কোনো শনি রোববার থাকে না মানে সব পিকনিক করো, পিকনিক চলো, পিকনিক যাই, কোনো শনি রোববারে তো বীভৎস ভিড়, যাই হোক। তো তো ওরা একটু চা ফা খেয়ে তো এই সন্ধ্যে সন্ধ্যে নাগাদ এই তখন বোধহয় আমাদের এখানে এখনই 4:30 বাজলেই অন্ধকার হয়ে যাচ্ছে। আর কাল থেকে, কাল রাত 1:30 থেকে আজ অবধি নন স্টপ বৃষ্টি পড়ে যাচ্ছে, হ্যাঁ। মানে কি যে আমার মানে কি যে বৃষ্টি পড়ছে, আর আমি পাখা টাকা কিচ্ছু চালাইনি, মানে রীতিমতো ঠান্ডা লাগছে আজকে আর কি। তো হ্যাঁ চলে আয় না একবার, আমরা সবাই মিলে পিকনিক করি, সব আমার খরচা, পিকনিকের খরচাটা সবাই মিলে দেবো, কিন্তু থাকা টাকা সব আমার খরচা, তারপরে কোথাও চল যাই, বেড়াই, তোর আড্ডা মারি। ইস আমার খুব ইচ্ছে করে একবার চলে, আমি বিশাকে বলেছি যে একবার সবাই মিলে একটা মানে এক জায়গায় এক কাঠটা হই, তুমি একটা ব্যবস্থা করো। যদি কলকাতা হয় মোটামুটি, কলকাতাটা একটা ইয়ের জায়গা, তাহলে কলকাতা, আদারওয়াইজ শিলিগুড়ি হলে শিলিগুড়িতে করো, সবাই মিলে সবার সাথে দেখা হয়, তাহলে একটু ভালো লাগে আর কি। হ্যাঁ সবার সঙ্গে দেখা করতে ইচ্ছা করে। আবার কবে কে টুকটাক এদিক ওদিক চলে যাবো, তখন আর চিরজীবনের মতো ক্ষোভ থেকে যাবে যে দেখা হলো না, আমাদের তো বয়স হয়েছে বল। যাই হোক। তো খুব দেখতে ইচ্ছা করে সকলের সঙ্গে আড্ডা মারতে ইচ্ছা করে, আর লাইফটা মিস করতে চাই না যে শুধু এই আড্ডাটুকু মারবো বলে। যাই হোক মূল গল্পে ফিরি। তো আমি তো ওরা তখন কি করেছে, এই 5:30 নাগাদ আমরা, ওরা বলে চল আর সন্ধে হয়ে গেছে, এখনই এখানে 4:30 সন্ধে হয়ে যায়। তো আর বালুরঘাটে না, বালুরঘাটটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর, খুব ঠান্ডা পড়ে, মানে খুব, যেমন গরম করে, যেমন গরমকালে গরম পড়ে তেমনি ঠান্ডার সময় ঠান্ডা হয় বালুরঘাট। তারপরে উত্তর দিনাজপুর যেটা রায়গঞ্জ, সেখানে। তো তখন ওরা বলেছে যে ঠিক আছে চল তাহলে ফিরিয়ে, ওরা একটু চা ফা খেয়ে মুড়ি টুড়ি খেয়ে নদীর ধারে ঘোরাফেরা করে ফিরে এসছে। তো হঠাৎ দেখে বেশ কিছুটা রাস্তা এসছে, 15 কিলোমিটার, তো বেশিক্ষণ তো লাগার কথা না। হঠাৎ দুটো বাইক পাশাপাশি যাচ্ছে, কেউ কিন্তু পিছন পিছন যাচ্ছে না, কিন্তু বাঁশঘাট। চলে যাওয়ার কথা বলে না, না যাব কেন, এসেছি পৃথিবীতে, তার আমি সবসময় একটা কথা বলি জানিস তো, এসেছি জন্মেছি যখন এই পৃথিবীতে, এর রূপ রস গন্ধ ভালো মন্দ সব কিছু আমি আগে নেব, তারপরে যাব,
আগে তো তার আগে তো আমি যাব না। হ্যাঁ, আমার হাজবেন্ডকেই দেখ, পট করে চলে গেল। আরে পৃথিবীটা কত সুন্দর, হ্যাঁ, কত ভালো, কত ভালো লাগার জায়গা, হ্যাঁ, কত সুন্দর। চলে গেলে কিছুই দেখতে পেলে না। হ্যাঁ, মাত্র 56 বছর বয়স হয়েছিল। আর আমরা দেখ কি সুন্দর ঘুরে দেখো লাইফ করছি, সেটাও দেখতে পেলো না। হ্যাঁ, আমি তো সব সময় তাই বলি, আমার ছেলে আমাকে মাঝে মাঝে বলে, মা তোমার সব কিছু একটুখানি আমাকেরও দেখিয়ে টেকে যে, বললাম দাঁড়া, এখনই মরবো নাকি, মাত্র এইটুকু বয়সে এখনও মরবো, এখনই মরবো না। পৃথিবীর যত আছে রূপ রস গন্ধ ভালো মন্দ খারাপ সব কিছু শুনবো, সব কিছু জানবো, সব কিছু নেবো, তবে মরবো। এখনই, এখন মরবো না। আমি এখনও আরও 20-25 বছর বেঁচে থাকবো, কোনো চিন্তার কোনো কারণ নেই তোর। ও বলে, মা তুমি তো ঘর ঝাড়, আমি না খুব ঘর ঝাড়ি, মানে ঘর দোর পরিষ্কার করি। বলে, মা তার জন্য তুমি ঘর দোর ঝাড়তে পারবে না, অত বয়স হয়ে গেলে তাহলে তুমি শুয়ে থাকতে হবে। আলাম সেটা বলিস না, এই ঘর পরিষ্কার আমাকে খেতে না দাও ঠিক আছে, কিন্তু ঘর পরিষ্কার করতে না হলে না আমার খুব অসুবিধা হয়। হ্যাঁ, যে আমি খাবো না, সেদ্ধ ভাত খাবো, যেদিন ঘর নিয়ে বসি সেদিন সেদ্ধ ভাত রান্না করে খাবো, কিন্তু আমার ঘর পরিষ্কার চাই, সব কিছু ফিটফাট জায়গার জিনিস জায়গায় থাকবে। যাই হোক, আমি গল্পে ফিরি, আড্ডা মারলে আড্ডাই মারতে থাকবো। তো তখন ওরা বলছে আর আমি তো বললাম ওরা এরকম ওরা ফেরার পথ ধরেছে, আর দুটো বাইক ওরা কী করেছে, একটু অন্ধকার হয়ে গেছে তো, আর বাঁশ গাছের জঙ্গল, ওরা না একটু মানে পাশাপাশি চলছে। দেখ আমরা আগে পিছিয়ে যাবো না, পাশাপাশি চলি। বলছে ঠিক আছে। তো ওরা পাশাপাশি যাচ্ছে, হঠাৎ দেখে সামনে ধরো ওর থেকে 3-4 হাত দূরে, মানে বাইক ওদের থেকে, দেখে 3-4টে ডাল বা বাঁশ গাছের বেশ কয়েকটা ডাল মাটিতে পড়ে আছে। আর জানিস তো বাঁশ গাছে ভীষণ ভূত থাকে। হ্যাঁ, তো বলে বাঁশ গাছের ডাল, আমি না এটা না মানে সবাই বলে বাঁশ গাছে ভূত আছে, বাঁশ গাছের কাছে বেশি যেও না, বাঁশ গাছের নিচে বাথরুম পুরুষ মানুষদের বলা হয় বাথরুম করো না, বা মেয়েরা অনেক সময় অনেকে বাথরুম পালে বাঁশ গাছের নিচে না, হ্যাঁ, অন্য কোথাও যাও কিন্তু বাঁশ গাছের নিচে যেও না, এরকম বলে। তো যাই হোক, তো ওরা না বাঁশ দেখে কি বেশ কয়েকটা বাঁশ পড়ে রয়েছে, জানো তো, হ্যাঁ, সামনে পড়ে রয়েছে। ওনারা তখন বাইকটা দাঁড় করিয়েছে, দাঁড় করিয়ে ভাবছে যে বাঁশগুলো ওরা কি করে যাবে, হয় বাঁশগুলোকে ওদের সরাতে হবে, আদারওয়াইজ মানে বাঁশগুলো যাবে মানে সরাবে কি করে, আর বাঁশগুলো এমন মানে, হ্যাঁ গো, আড্ডাটাও খুব ভালো লাগে, এই জন্যই তো লাইভ করতে খুব ভালো লাগে। কেউ ছিল না, আমার কি মন খারাপ হয়ে যাচ্ছিল যে কেউ নেই, আমি একা একাই বকে যাচ্ছি, তোর অমৃতা বলে আমি আছি। যাই হোক, তখন বলছে কি অনেক, আর বাঁশগুলো না অনেকগুলো বাঁশ, আবার কিছু বাঁশ না একটু ওপরে ওপরেও আছে। তখন বলছে যাবোটা কি করে, হ্যাঁ, তো বলছে যে এত বাঁশ আমরা সরাবোই বা কী করে, যাবোই বা কী করে। তখন ওরা কি করেছে, বাইকটা সব দাঁড় করিয়ে সামনে এসে এরকম গালে হাত দিয়ে ভাবছে যে কি করবো, এই 4টি ছেলে কি করব, কি করা যায়। হঠাৎ দেখে মানে বাঁশ গাছের ওই পারে, ওই পাশটাতে দুটো বিশাল বড় লম্বা পা, আর কিছু না, কোনো অবয়ব দেখা যাচ্ছে না, কিন্তু ওটা কি কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু দুটো এরকম দুটো লম্বা হা হা পা, ঠ্যাং আর কি, দুটো লম্বা ঠ্যাং দেখতে পাচ্ছে। আমার গায়ে কাটা দিচ্ছে, ও সেদিন যা ভাবে বলেছে আমাকে। তো আমি ওরা তখন বলছে কি সে কি, দেখে না ওরা ভীষণ মানে মানে ইয়ে হয়ে গেছে, মানে ভয় পেয়ে গেছে প্রচণ্ড মাত্রায়। হ্যাঁ, তখন ওরা কি করেছে, ছুটতে ওদের বাইকের কাছে এসে বাইক দুটোকে ধরে স্টার্ট দিয়ে দাঁড়িয়ে আছে, আর বাইকের আলোটা জ্বালিয়েছে, দেখে কিচ্ছু নেই। আর অবাক কাণ্ড, ওই আমার বৌমার যে ভাই, নিজের ভাই, ও আমাকে বলছে জেঠি তুমি ভাবতে পারবে না, অবাক কাণ্ড, কোনো বাঁশও ওখানে নেই। যেই বাইকের আলোগুলো তো বন্ধ করে ওরা দাঁড়িয়েছিল, বাঁশগুলো সব পড়েছিল, তারপর যখন ওরা ঘুরে এসে বাইকের আলোটা জ্বালিয়েছে, স্টার্ট নিয়েছে, তখন দেখে কোনো বাঁশও নেই, কোনো পাও দেখা যাচ্ছে না। তখন ওরা মানে আর কোনো কথা না, তখন ওরা একদম ফুল স্পিডে বাইক চালিয়ে, নেহাত কাছে ছিল ওদের মানে চেঙ্গিসপুর থেকে বালুরঘাট, মানে যেখান থেকে ওরা গেছে বালুরঘাট শহরটা 15 কিলোমিটার, সুতরাং ওরা কাছে ছিল বলে তাড়াতাড়ি চলে আসতে পেরেছে। কিন্তু ওই ছেলেটি পরে আমার ওই বউয়ের ভাই দীপকে গল্প করেছে, বলেছে আমি না জীবনে এরকম, এটা আমি ভুলতে পারবো না, যেটা কি ছিল বা এটা কি ব্যাপারটা কি, এটা আমি জানি না।
এটার কোনো মানে এটার কোনো সলিউশন হয়নি আর কি, ওরা পালিয়ে মানে ভয়ে চলে এসেছে। কিন্তু এটা খুব সত্যি কথা, বাঁশ ওরা পড়ে থাকতে দেখেছে, সেটা তো দেখেছে ইয়ের আলোতেই, বাইকের আলোতেই। হ্যাঁ, ওরা বাঁশটাকে দেখতে পেয়েছে, বাঁশগুলোকে দেখতে পেয়েছে। তারপরে তো বাইকের আলো নিভিয়ে যখন ওরা কাছে গেছে, দেখে বাঁশও রয়েছে, ওরকম পাও আছে। তারপরে আবার যখন ওরা ফিরে এসছে, এসে যখন আবার বাইক স্টার্ট করেছে, দেখে বাঁশও নেই, পাও নেই। বলে এটা যে একটা কি অদ্ভুত মানে ব্যাপার, মানে ভাবা ভাবা যায় না আর কি। মানে ওরা এর কোনো ইয়ে করে না, ওরা কোনো মানে কোনো কারণ খুঁজে পায়নি এবং এর কোনো সলিউশন নেই আর কি। জানি না, ভীষণ অদ্ভুত ব্যাপার। আমার অদ্ভুত লেগেছে, সবচেয়ে ভয় লেগেছে ওই তারাপীঠের গল্পটা। ঠিক একদম রে, বাঁশ দিয়ে পালিয়ে গেছে। সত্যি এটা একটা অদ্ভুত ঘটনা, কিন্তু এটা তো সত্যি ঘটনা। মানে আমি একেবারে যেগুলো আজকে বলছি না, প্রত্যেকটা একেবারে মানে পুরো সত্যি ঘটনা। মানে এমন একটা ঘটনা, এটা মানে খুব ছোট্ট ঘটনা, তো 2 লাইনের ঘটনা। ওই যে অমিতাভর কথা বললাম, যে কিনা ওই বুড়োটাকে দেখেছিল বৃষ্টির মধ্যে, ও একদিন ভালো দিন, ও মাঝে মাঝে তো আলিপুরদুয়ার যায়, ওর বাড়িতে মা আছেন, 2 বোন আছে, বাবা নেই। তা মাঝে মাঝে ওকে শনি রোববার করে যেতে হয়। হ্যাঁ, তো ও তখন একদিন ও এরকম ফিরছিল, ও ওর বাইক আছে, ও বাইকে ও যেখানেই যায় না কেন, ও বাস ফাসে কম চড়ে, বা ওই বাসের টাইম আমি ধরতে পারবো না, আমি বাবা বাইকে যাই, বাইকে আসে। আর ও চালাতেও পারে, এতক্ষণ ধরে 4 ঘন্টা ধরে বাইক চালানো ও পারে সমস্ত। তা ও ভালোবাসে। তখন ও একদিন না এরকম দেখেছে, ও বলছে ম্যাডাম আমি একদিন দেখেছি যে এরকম ওই গাজলডোবা দিয়ে ওই তিস্তা ব্যারেজের ওখান দিয়ে শিলিগুড়ি ফিরছে, ওখানে তো বাঁশ গাছের প্রচুর জঙ্গল, ওইখানে দেখে, ও দেখছে যে আমি দেখছি 2টো বাঁশ মাটিতে পড়ে রয়েছে। একটু পরে ও বলে কি আমি না ভাবছি, বা আমি বলে আমিও তখন, ওর কিন্তু গাড়ি স্টার্ট দেওয়া রয়েছে এবং ইয়েও রয়েছে, তোমার আলোও জ্বলছে, লাইটও জ্বলছে। তো ও তখন ইয়েটা, ও তখন বলছে যে আমি না মানে ওই মানে বাইকটাকে চালিয়েই আমি ওখানে দাঁড়িয়ে ভাবছি যে বাস দুটোকে পেরোবো কী করে। বলে আপনি বিশ্বাস করবেন না ম্যাডাম, হঠাৎ দেখে বাস দুটো আস্তে আস্তে নিজে থেকে উঠে গিয়ে এরকম দাঁড়িয়ে পড়লো। হ্যাঁ, তারপরে ও চলে গেল। বলে তারপরে আমি চলে আসলাম, মানে যেন মনে হচ্ছে বাস দুটো আমাকেই রাস্তা করে দেওয়ার জন্য বাস দুটো উঠে দাঁড়িয়ে পড়লো, আবার ও চলে আসলো, ও রাস্তা খালি পেয়ে গেল। জানি না, এইসব কি অদ্ভুত অদ্ভুত বাঁশগাছের ঘটনা আমাদের এখানে আছে, কিন্তু এগুলো তো সত্যি। ছেলেটির সঙ্গে তো আমার আজকে সকালেও কথা হয়েছে, কারণ ও ভীষণ মানে অ্যানিমেল লাভার, মানে ও 30টা কুকুরকে খাওয়ায়। তো আমি ওকে একটু একটু অনেক সময় সাহায্য করি, যে কিছুই তো করি না কখনো, শুধু তো নিজেদের খাওয়া দাওয়া, নিজেদের থাকার, নিজেদের কে নিয়েই থাকি। তাই মাঝে মাঝে টুকটাক ওকে একটু মাসের প্রথমে যা পারি একটু টুকটাক ওকে একটু ইয়ে করি। আজকেই কথা হয়েছিল, যে কথা হচ্ছিল ওর সাথে। তো আমি আবার বললাম যে তোমার এই ঘটনাগুলো আমি কিন্তু আজকে বলবো, তোমার নামটা বলবো। তো বললো হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আপনি বলতে পারেন, আমার কোনো অসুবিধা নেই, কী হবে, আমার 3 কুলে 7 কুলে কেউ নেই, আমার কোনো প্রবলেম নেই। তারপরে আমি এই দুটো কথা বললাম, বলে আমার জীবনে এই যে বুড়োটাকে দেখেছিলাম, এটা আমি ভাবতে পারি না যে কি হয়েছিল। আর এই বাঁশ গাছ, ওরকম বাঁশ গাছটা 2টো ডাল পড়েছিল, তারপরে দেখছি আবার ডাল দুটো নিজে থেকেই উঠে গেল, এটা কি করে সম্ভব? এটা কি করে, আমি তো এটা এমনটা যদি হতো যে আমি বাঁশ গাছের ওপর দিয়ে যাওয়ার চেষ্টা করছি, বাঁশ গাছটা ডালটা উঠে গেছে, তাহলে না হয় ভাবতাম। কিন্তু এটা তো ভাবাই যাচ্ছে না যেটা কি করে হলো। হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা ছোট গল্প, এরও কোনো কনক্লুশন নেই। হ্যাঁ, আর একটা গল্প আছে, সেটাও এরকম একটা ছোট গল্প, গল্প তো নয়, ঘটনা, ছোট একটা ঘটনা। এটাও আমি ওই আমার বৌমার ভাইয়ের মুখে শুনেছি। একদম ঠিক রে ইন্দু, ভূতেরা লাঠি না বাঁশ নিয়ে খেলতে ভালোবাসে, বাঁশের মাথায় ভূত। জানি না, আমাদের এখানে না শিলিগুড়িতে এরকম মানে আছে, সবাই না একটু বাঁশ গাছকে খুব এড়িয়ে চলে। যেখানে বাঁশ গাছ, ওরে বাবা বাঁশ গাছের কাছে যাব না, ওরে বাবা বাঁশের গাছের তলায় যাব না, বাঁশ গাছের তলায় বাথরুমে যাব না, বাঁশ গাছের তলায় গিয়ে বৃষ্টি পড়ছে, আরে বাঁশ গাছের সামনে দাঁড়া না বাবা, বাঁশ গাছের তলায় দাঁড়াবো না। বাঁশ গাছকে খুব ভয় পায়, বাঁশ গাছে প্রচুর ভূত।
তবে আমি যেগুলো বললাম দেখো সেগুলো তো আর মিথ্যে কথা নয়, সেগুলো তো ঘটেছে ওদের জীবনে। হ্যাঁ, এবং ওরা খুব ভালো করে জানে ম্যাডাম এরকম গল্প টল্প বলেন, লাইভ করেন আর কি। যাই হোক, আমি আরেকটা ছোট্ট গল্প বলি। তো ঘটনা হলো, এইটাও আমার ওই বৌমার ভাইয়ের মুখেই শোনা। ঘটনা হলো যে বৌমার ভাইয়ের একটি বান্ধবী আছে, ও ওকে বিয়েও করবে নেক্সট ইয়ারে হয়তো বিয়ে। ও বান্ধবী সেদিন মানে ও ছিল না, ওরা ওই বান্ধবীটি তার দুই দাদার সাথে এরকম গেছে একটা জায়গায়, একটা শ্মশানে গেছে। ওদের খুব শ্মশান দেখার ইচ্ছা হয়েছে। হ্যাঁ, তো ওই বালুরঘাটেরই মেয়ে, তা ওরা এরকম একটা শ্মশানে গেছে। এবং শ্মশানে তো জানোই, যে কোনো শ্মশানের পাশেই তোমার ইয়ে থাকে, চা হঠাৎ চা খাবে, ভালো বাবা দুধ দিয়ে। তো তো আমার বৌমা চা এনে দিল, বলে তুমি অনেকক্ষণ ধরে বক বক করছো, চা খাও। খুব ভালো গো মেয়েটা এমনিতে, মাঝে মাঝে একটু টুকটাক হয়, তাও ঠিক আছে। চা এনে দিল। তো তো যাই হোক, তো ওরা এরকম গেছে, বলে শ্মশানে যাবে। হ্যাঁ, কি না শ্মশানে গিয়ে ওই একটা বালুরঘাট দিয়ে যে কোন নদীটা গেছে আমি না ঠিক জানি না, তা শ্মশানের পাশে হয় পুকুর নয় নদী, কিছু না কিছু তো একটা থাকবেই। হ্যাঁ, তো ওখানে গেছে, গিয়ে দাঁড়িয়ে মানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা গল্প করছে তিনজনে মিলে, দুই দাদা আর ওই মেয়েটি, দাদা গল্প করছে। তারপরে কিছুক্ষণ পরে ওরা ফিরবে, তখন ওই মেয়েটিকে বলেছে যে ওর নাম স্নেহা। তখন মেয়েটিকে বলছে এই চল এবার ফিরি, ওর দুই দাদারা বলেছে চল এবার ফিরি। তখন বলছে যে এটা ও 2-3 বছর আগের ঘটনা, বেশি দিনের নয়। তখন বলছে যে বলে বলে বলছে মুখে, কিরে চল স্নেহা ফিরি, ও কিছু ও না চুপ করে দাঁড়িয়েই আছে এরকম। হ্যাঁ, তখন আবার বলেছে কিরে চল ফিরি, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, আর কি দেখবো, দেখার তো কিছু নেই, একটু নদীটা দেখতে এসেছিলাম, চল এবার ফিরি। তখন না বলেছে, তো ও না স্নেহা না কোনো উত্তর দিচ্ছে না, নড়েও না চড়েও না, একদম স্ট্যান্ড স্টিল দাঁড়িয়ে আছে। তখন ওরা কি করেছে, দুই ভাই তখন কি করেছে, ওকে ধরে নাড়া দিয়েছে। নাড়া দিয়েছে, বলছে কিরে কিরে কি হয়েছে তোর, ওনা কিচ্ছু বলে না, চুপ করে আবার দাঁড়িয়ে রয়েছে, একদম কাঠের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। তখন ওরা না তখন অনেক জোরে জোরে ওকে ধাক্কা, মানে রীতিমতো ধাক্কা দিয়েছে। হ্যাঁ, ঠিক বলেছ। হ্যাঁ, টুকটাক না হলে বুঝতে হবে ভালোবাসা বা সম্পর্কই নেই, একদম রে। হুম, তো না ও, তবে আমার একটাই তো ছেলে, সুতরাং চল, মানে ঠিকই আছি, সব কিছু ভালো খারাপ সব কিছু, ওই যে বললাম ভালো মন্দ সব নিয়েই মরবো, এখনই কি মরে যাবো নাকি, এত সোজা পৃথিবীতে এসছি। তো যাই হোক, তো এই তোমাদের সাথে গল্প করে না খুব ভাল লাগে, তারপর তারপর কি বলো তো, গল্প বলার ইয়েটা থাকে না, মনে হয় গল্পই করতে থাকে। আর আমি না একটু কথা বলতে ভালোবাসি, তো বক 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 করতে একটু ভালোবাসি আর কি। যদিও এখন আর এখনো এখনো আমার মানে একটু বক বক করি আমি, হয়তো ওরা দুজনে রয়েছে, এই আসবো রে বলে একটু ওদের ঘরে গিয়ে একটু বক বক করে আসলাম, এরম আর কি। মানে ছেলে ছেলে বউয়ের ঘরে গিয়ে, যাই হোক। তো তখন ওরা স্নেহাকে বলছে কী রে কী হয়েছে, বলে বেশ জোরে নাড়িয়েছে, তখনও সম্বিত ফিরেছে, ও তখন বলছে হ্যাঁ কী হয়েছে কী হয়েছে, বলে কী রে তোকে প্রায় মিনিট 15-20 হয়ে গেল ডেকে যাচ্ছি, তুই কোনো সাড়া দিচ্ছিস না, তোর কী হয়েছে। তখন আরে সেটাই তো স্বাভাবিক। আমার এখন ঠিকই বলেছ গো ইন্দু, আমার এখন মনে হয় মাটা আমার মা চলে গেছেন প্রায় 89 বছর বয়সে। মার অনেক রোগ ছিল, মানে মার পাইলস ছিল, মার পার্কিনসন ছিল, অ্যালজাইমার ছিল, ডিমনেশিয়া হয়েছিল, সব রকম রোগ। মানে বাবা চলে গেছেন হচ্ছে 2010-এ, মা গেলেন 2022-এ। তো বাবা চলে যাওয়ার আগে থেকেই মা ভীষণ রকমের পার্কিনসনের রোগী ছিলেন। তাও একদম কারেন্ট ওষুধটা খাচ্ছিলেন বলে মাথা টাথাগুলো অতটা নড়তো না, শেষের দিকে না একেবারে বিছানায় পড়ে গিয়েছিলেন। আর কোনো না, পার্কিনসনটা ভীষণ বাজে নার্ভের রোগ, তো নার্ভগুলো একদম অচল করে দেয়, যার জন্য মুশকিল হয় কি যে বা তোমার ওই মা একদম পরের দিকে না একদম পটি টটি করতে পারতেন না, মানে ডক্টর ডাকতে হতো, ডুজ দিতে হতো, মানে এরকম মা একদম, তারপর সব ভুলে গিয়েছিলেন, শেষে আমি গিয়েছিলাম আমাকে চিনতেও পারেনি।
হ্যাঁ, মানে এরকম অবস্থা আর কি। শুধু বলতো কি তোর বাবাকে বললাম বাবা মারা গেছে নাকি হার্ট স্ট্রোক হয়েছিল, মাত্র বাবার বয়স ছিল 79 বছর, 79। তো বললাম শুধু এই একটাই কথা, মানে শেষ দিন অবধি বলে গেছে, তোর বাবাকে বললাম রাত্রিবেলা অত মাছ এটা ওটা খেও না, তোর বাবার যে সেদিন কী হয়েছিল সব খেলো, আর মাঝরাতে দেখ বুকের ব্যথা। লাস্ট দিন অবধি এই চলে গেছে, এই চললো আর কি, মানে চলেছে। তো মাকে দেখেছি গো ওরম পড়ে থাকতে আমার খুব ভয় লাগে, মানে আর ওই পড়ে থাকলেও সেই আমার বোনও তাই বলে দেখ দিদি, ওই বকতেও মা, ঝগড়া করতেও মা, আবার আদর করতে ভালোবাসতেও মা। বাবা তো নেই, বাবা তো চলে গেছে, মা। আর বাবার সাথেও ঝগড়া। আমি আবার একটু বাবার বড় মেয়ে তো, মানে আমরা দুই বোনের মধ্যে বড় মেয়ে, একটু বাবার প্রীতি আমার বেশি ছিল, আর বাবাও একটু খুব মানে আমাকে একটা অসম্ভব স্নেহ করতেন আর কি। হ্যাঁ, গুড ইভিনিং সুকল্যাণ। সোনালি, উর্মি দিয়েও দেখছো, খুব ভালো করছো, তবে আগেরগুলো সব হয়ে গেছে, দেখে নিও। যাই হোক, এরকম বক বক করতে থাকলে আমি বকতেই থাকবো, আর গল্প বলা হবে না, তোমাদের রাত হতে থাকবে। তো তারপরে কি হয়েছে, তখন স্নেহাকে বলেছে কি রে, তোকে এতক্ষণ ধরে দেখছি, ডাকছি, তুই কেন শুনছিস না? তখন বলছে হ্যাঁ 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 হ্যাঁ, চলো চলো চলো, কি হয়েছিল আমার আমি জানি না, আমি কিছু বুঝতে পারছিলাম না, চলো চলো। বলে ওরা ফিরছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে, সেদিন ওদের একটা মাঝ রাস্তায় বাইকটা স্কিট করাতে ওরা তিনজনে, যদিও ট্রিপল ক্যারি করা একেবারেই আমাদের এখানে ভীষণই ইয়ে করে, ট্রিপল ক্যারি করা উচিতই না, যাই হোক ওরা গেছিল। তো ভীষণ রকমের বাইকটা স্কিড করে এবং ওদের তিনজনেরই ভয়ঙ্কর রকমের অ্যাক্সিডেন্ট হয়, মানে ভয়ঙ্কর রকমের অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু প্রাণে বেঁচে যাচ্ছে। হ্যাঁ, প্রাণটাই শুধু বেঁচে গেছে, ভয়ঙ্কর রকমের অ্যাক্সিডেন্ট হয়। তারপরে ওরা নিজেরাই কোনো রকমে পুলিশে ফোন করে, 100 ডায়ালকে ফোন করে আসে, তারাই এসে হাসপাতাল নিয়ে যায়, এই সমস্ত হয়। কিন্তু সেটা কেন হলো, ওদের মানে স্নেহার সাথে আমারও খুব আলাপ আছে, আসে। তো ও আমাকে বলছে যে ঠিক কেন হলো এটা আমাদের সাথে সেদিন, অথচ শুকনো রাস্তা, কোনো বালি নেই, কিছু নেই, কোনো ব্যাপার নেই। ওরা মানে ভাবছে যে হয়তো আমার ওরকম আমিও মানে কিছু একটা হয়েছিল যার জন্য ওই অ্যাক্সিডেন্টটা আমাদের সেদিন হয়েছিল, এবং ওদের রীতিমতো মানে মানে সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে নেহাত প্রাণটা বেঁচে গেছে আর কি। সেলাই টেলাই পড়েছে, কারোর হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, স্নেহার তো এদিকটা পুরো ছড়ে গিয়েছিল, হাত পা ভেঙে গেছে, বাঁ হাতটা ভেঙে গেছিলো, সাংঘাতিক। আর ট্রিপল কারি করা না, তোরা জানিস না ট্রিপল কারি করাটা একেবারে ঠিক না রে, তোরা ট্রিপল কারি আর করিস না। বলে কি হ্যাঁ, ওরা আসলে রিলেট করছে ওই স্নেহার কিছু একটা, মানে শ্মশানে গেছিল তো, কিছু একটা গন্ডগোল আর কি, এটাই হচ্ছে ওদের ব্যাপার। ভালো লাগছে কিনা আমি জানি না, আজকে আমি মানে মানে মুডটা অফ হয়ে গেছিল, যেই কেউ দেখছে না, তারপরে অমৃতা আসাতে আমি একটু মানে এনার্জি পেলাম যে হ্যাঁ কেউ দেখছে, এখন তো অনেকেই দেখতে পাচ্ছি। আর আমার আগের গল্পগুলো তোমরা একটু শুনে নিও। হুম, এবারে একটা গল্প আমি মানে একটা ঘটনা আমি বলতে পারি, কিন্তু সেটা না ভীষণ নেগেটিভ, ঘটনাটা আমার বলতে ইচ্ছা করছে না। তোমরা যদি বলো তাহলে আমি বলতে পারি আর কি, একটা ছোট্ট ঘটনা, এবং তোমাদের শোনার মতো ক্ষমতা রাখতে হবে ঘটনাটা। মানে আমি মানে শুনেছি, কানে হাত দিয়ে শুনেছি যতটুকু শোনা যায়। তোমরা যদি বলো যে হ্যাঁ দিদি বলো, তাহলে আমি বলবো, আদারওয়াইজ আমি ওই ঘটনাটা বলবো না, কারণ বড্ডই নেগেটিভ ঘটনাটা। আরেকটা ব্যাপার হচ্ছে, আর নইলে আমি আরেকটা ঘটনা দিয়ে, আজকে 10টা বাজে, তাহলে আর একটা ঘটনা বলে শেষ করব। আর যদি তোমরা বলো তবে ওই ঘটনাটা বলবো, আদারওয়াইজ আমি বলবো না, কারণ ওটা খুবই মানে শুনতেও খারাপ লাগতে পারে তোমাদের। যাই হোক, আমি আরেকটা ঘটনা বলি, এটাও খুবই নেগেটিভ ঘটনা, কিন্তু জানি না তোমাদেরকে বলেছি লাবুবুর ঘটনাটা, মনে হয় লাবুবুর ঘটনাটা বলেছি বোধহয় না, লাবুবুর ঘটনাটা আমার মনে করতে পারছি না যে তোমাদের লাবুবুর ঘটনাটা বলেছি কিনা, বলেছি মনে হয় লাবুবুর ঘটনাটা, খুবই নেগেটিভ একটা ঘটনা, না বলিনি। দাঁড়াও আমি এটা লাবুবুর ঘটনাটা বলছি। আজকাল তো নানান রকম অনলাইনে পুতুল কিনতে পাওয়া যায়, তোমরাও তো জানো লাবুবুকে নিয়ে মাঝখানে কি হলো, কি দেখতে পুতুলটাকে। তো আমার নাতনিও একটা ধরেছে আমাকে, জানো তো, দেখে
যে আমাকে একটা মাম্মাম, ও তো আমাকে মাম্মাম ডাকে, ঠাম্মি ডাকে না। তা মাম্মাম আমাকে একটা কিনে দাও, আমাকে একটা কিনে দাও। আমি কিনে দিয়েছি, কিন্তু পরে না ওর মা ওটাকে সরিয়ে দিয়েছে, ভালোই করেছে। আমাদের এখানে একটা ঘটনা ঘটেছে, আমি সেটা শুনলাম, একজন আমাকে বলেছে। এখানে ঠিক নয়, এটা ঘটনাটা হচ্ছে গৌহাটির। হ্যাঁ, এটা বলে আমি তাহলে শেষ করবো আজকে, কারণ 10টা বাজে। তো এটা ঘটনাটা গৌহাটিতে ঘটেছে। একটি ফ্যামিলি, বাবা মা এবং তার 2 বাচ্চা, হ্যাঁ, একটি ছেলে এবং একটি মেয়ে। ছেলেটা 6-এ পড়ে, মেয়েটা 7-এ পড়ে। হ্যাঁ, গৌহাটিরই একটি ভালো আর্মি স্কুলে ওরা পড়ে আর কি। তো ওরা যা হয়, ওরাও ছেলে মানুষ, ওরাও মা বাবাকে ধরেছে যে আমাদের একটা লাবুবু কিনলে, আমার একটা লাবুবু লাগবে। তো ওর মা বাবা বলেছে আমি একটা লাবুবু কিনে দেবো, তাতে তোমরা দুজনে খেলা করবে। ওরা বলেছে আচ্ছা ঠিক আছে। নির্দিষ্ট দিনে লাবুবু তো অনলাইনে এসে গেছে। লাবুবু নিয়ে ওরা পেয়ে তো ভীষণ খুশি, বাচ্চা দুটো খুব খুশি। হ্যাঁ, এ লাবুবু ছাড়া মানে কোনো ওদের কোনো ইয়ে নেই। সারাদিন লাবুবু নিয়ে আছে। হ্যাঁ, স্কুল যাচ্ছে, স্কুল যাওয়ার সময়টুকু ছেড়ে দিচ্ছে, তারপরে আবার এসে আর বাইরে টাইরে কেউ যায় না। হ্যাঁ, মানে আবার অন্য কোন, আজকাল অবশ্য বাচ্চাদের বাইরে যাওয়ার কোনো ইয়ে নেই, তা ওরা এই গান শেখে, নাচ শিখে, ওদের ভালো লাগে না। যে ওর না একটু লাবুবু নিয়ে, তা ওর মা বাবা কিছু বলছে না। বলে আচ্ছা ঠিক আছে, লাবুবুটা সবে এসছে, ঠিক আছে, ওরা লাবুবু নিয়ে খানিকটা খেলছে, খেলুককে। এই করতে করতে ওদের মধ্যে কেমন একটা অদ্ভুত জিনিস ওর মা লক্ষ্য করেছে। হ্যাঁ, কীরকম, ওরা তোমার ওই যা হয় বাচ্চাদের তো জানো, খাওয়া নিয়ে ভীষণ ঝামেলা থাকে, এটা খাবো না, ওটা খাবো না, নানান জিনিস, এটা খাবো না করতেই থাকে ওরা। অদ্ভুত ব্যাপার, ওরা চাউমিন খেত কিন্তু ম্যাগি খেত না। তোর মা চাকরি করতেন, তো বাবাও চাকরি করেন। তো মাকে হয়তো রাত সন্ধেবেলা হয়তো পড়তে বসবে, তার আগে ওর মা বললো একটু ম্যাগি করে দিই তোদেরকে, আজকে আমার অফিসে খুব খাটনি গেছে, তোরা একটু ম্যাগি খেয়ে পড়তে বসে যা। খাবো না। একদিন ভদ্রমহিলা অফিসে প্রচণ্ড ক্লান্ত সেদিন, প্রায় রাত, সেদিন উনি ফিরেছেনই রাত 7:30। ওদের জন্য গভর্নেন্স ছিল, মানে আয়া ছিল, সেই যতক্ষণ ভদ্রমহিলা না আসতেন ততক্ষণ ওই আয়াটি ওদেরকে দেখভাল করতো। সকালে আসতো, আর ভদ্রমহিলার কথাই ছিল যে আমি 8টার মধ্যে শিওর ফিরবো, তুমি 8টার মধ্যে তোমাকে ছেড়ে দেবো। আর যেদিন উনি তাড়াতাড়ি আসতেন সেদিন উনি আয়াটিকে তাড়াতাড়ি ছেড়ে দিতেন। তো সেদিন যেহেতু রাত হয়ে গেছে, সেহেতু আয়াটি ছিল, তখন উনি এসে ভদ্রমহিলা দেখে বাচ্চা দুটি, ওদের খেলার একটা ঘর ছিল আলাদা, সেখানে খেলা করছে লাবুকে নিয়ে, পড়ছে না। তা ভদ্রমহিলা বলছে তোমরা পড়তে বসোনি, তোমাদের হোমওয়ার্ক নেই? তখন বলছে হ্যাঁ আছে মা, তুমি আসলে তবে বসবো। বলে আবার লাবুবুর সাথে কথা বলছে, কী রে কী হয়েছে কী ব্যাপার, যেন মনে হচ্ছে লাবুবু একদম ওর সাথে মানে ভয়ঙ্কর রকমের মানে গল্প করছে, যেন মনে হচ্ছে ও লাবুবুটাও কথা বলছে। তখন বলেছে যে, তখন বলেছে যে ঠিক আছে, তাহলে তাই হবে, আমি হাত মুখ ধুয়ে আসছি। আর ওই আয়াটাকে বলেছে ওদের একটু ম্যাগি করে দাও, ম্যাগি করে আজকে তোরা একটু ম্যাগি খেয়ে নে। হ্যাঁ, আজকে আমি আর পাচ্ছি না, খুব টায়ার্ড, আজকে রাত্রিবেলা তোদের আমি ভালো কিছু করে বানিয়ে দেবো। উমা, ওরা অবাক কাণ্ড। ওরা বলছে হ্যাঁ হ্যাঁ ম্যাগি খাবো, ম্যাগি খাবো। মানে ভদ্রমহিলা একটু অবাকই হয়ে গেছে। ভদ্রমহিলা ভেবেছিলেন যে, মা ভেবেছিল যে না, ওরা ম্যাগি সঙ্গে সঙ্গে ওরা না করবে ম্যাগি খাওয়া। তখন তাহলে ভদ্রমহিলা বলেছে না, আজকে ওদের বলে দেবো, আজকে তাহলে একেবারে তোরা ডিনার করে নিবি, আজকে আর তোদেরকে আমি কিছু খেতে দেবো না। যা হয়, বাচ্চারা দুধ ঠুধ আর কত খাবে, সকালবেলা দুধ খায়। তো তখন বলেছে যে ঠিক আছে, তখন ওরা বলছে ম্যাগি খাবো বলে, তখন ভদ্রমহিলা না কিছু বলেনি। আচ্ছা খুব ভালো কথা, ম্যাগি খাতো। ওই আয়াটিকে বলেছে তুমি একটু ম্যাগি করে দিয়ে চলে যাও, আমি যতক্ষণে ফ্রেশ হয়ে আসি। তো ভদ্রমহিলা হাত মুখ ধুতে চলে গেছে। তো উনি ভদ্রমহিলা হাত মুখ ধুতে চলে গেছে। আর এদিকে ওরা আয়াটি তখন ম্যাগি করে 2টি বাটি করে, ম্যাগি 2টি বাটিতে করে এনে বাচ্চা দুটোকে দিয়েছে। বাচ্চা দুটো গপাগপ খেয়ে নিয়েছে। রাত্রিবেলা তখন ওর মা, যখন সবাই মিলে, যখন ওরা বাবা এসছে, যখন ওরা খেতে বসেছে ডিনার করার সময়, ওদের মা জিজ্ঞেস করলো কী রে, আজকে তোরা খুব ভালো ছেলে মেয়ে, জানো তো, ওর বাবাকে গল্প করছে, ওরা আজকে ভীষণ ভালো হয়ে গেছে, কেননা ওদের খুব ভালো হয়ে গেছে, ওরা আজকে ম্যাগি খেয়েছে। তখন না, কিরে তোরা আজকে এত ভালো ছেলে মেয়ে হয়ে গেছিস, দেখো আমার ছেলে মেয়েগুলো ভালো হয়ে গেছে। তখন ওরা বলছে যে দূর, আমরা কোথায় বললাম যে খাবো, ওই লাবুবুটাই তো বললো যে তোমরা আজকে ম্যাগি খেয়ে নাও, আমিও তোমাদের সাথে ম্যাগি খাবো, তাই জন্য তো আমরা ম্যাগি খেলাম, লাবুবুটাও খেলো।
ভদ্রমহিলা না অবাক হয়ে যাচ্ছে, বলে কি। হ্যাঁ, তারপরে একদিন হঠাৎ তারপর তো দিন যায়, তারপর একদিন স্কুল থেকে হঠাৎ ওদের প্রিন্সিপাল ভদ্রমহিলাকে প্যারেন্টসদের ডেকে পাঠিয়েছে, ভদ্রলোক ভদ্রমহিলাকে। অবাক কাণ্ড, ওর ছেলেমেয়েরা খুব ভালো, কোনো রকম কোনো ডিস্টারবেন্স নেই, স্কুলে সবসময় হোমওয়ার্ক করে, ক্লাস ওয়ার্ক করছে এবং প্রচণ্ড ডিসিপ্লিন। কী ব্যাপার? তখন ওরা স্কুলে, তখন এখন ডেকেছে যখন প্যারেন্টসকে যেতেই হবে, ওরা গেছে, গিয়ে তখন বলছে যে তখন ওদের প্রিন্সিপাল বলছেন যে আচ্ছা, ওরা একটা ওদের মধ্যে আমি একটু অন্যরকম ব্যাপার লক্ষ্য করছি। মানে তখন যে কীরকম? বলে আপনার মেয়ে, মানে তখন ওই ছেলে এবং মেয়েটি 7-এ পড়ে, ছেলেটি বোধহয় 6-এ পড়ে, এরকম বললাম। তো ছেলে এবং মেয়েটিকে ওরা ওদের মা ক্লাস টিচারকে ডেকে নিয়ে এসছে। ডেকে নিয়ে এসছেন, বলে আপনারা একটু বসুন, ওদের ক্লাস টিচার আসলে কথা বলছে। তো ক্লাস টিচারকে ডেকে নিয়ে এসছে, ডেকে নিয়ে এসে তখন বলছে যে ক্লাস টিচারকে বলেছে হ্যাঁ এবার ওই যে এনারা পেরেন্টস, ওনাদের সাথে কথা বলুন। তখন ওদের ক্লাস টিচার বলছে অদ্ভুত ব্যাপার, ওরা যে মেয়েটির যে ক্লাস টিচার সে বলছে মেয়েটি পিছনে বেঞ্চে বসছে, আপনার সামনের বেঞ্চে বসে না এবং কার সাথে জানি কথা বলে। হ্যাঁ, বলে আমি পরে গিয়ে দেখেছি যে ওরা একটি পুতুল নিয়ে আসে, পুতুলটির সাথে মেয়েটি কথা বলে এবং পুতুলটির সাথে কথা বলতে এত ব্যস্ত থাকে যে না ও হোমওয়ার্ক করে, না ও ক্লাস অ্যাটেন্ড করতে পারছে, না ও ক্লাস ওয়ার্ক করছে। ঠিক সেম কমপ্লেন ছেলেটির ক্লাস টিচারও করেছে। তখন ওর মা আর বাবা তো শুনে টুনে বাড়িতে চলে এসেছে, এসে তখন বলছে যে তোমরা লাবুবুকে নিয়ে স্কুলে যাও। তখন ছেলেটি আর মেয়েটা বলছে হ্যাঁ আমরা ব্যাগে ঢুকিয়ে নিয়ে চলে যাবো, কাল থেকে একদম এটা করবে না, আজকে এরকম এরকম আমরা শুনে এসেছি, তোমরা এটা কেন করো? আসলে কি হয়, ওরা ওই ফার্স্ট হাফটা ওদের মধ্যে ওরা দুই ভাই বোনে ঠিক করে নিয়েছিল টিফিনের আগে অবধি মেয়েটির কাছে একজনের কাছে লাবুবু থাকবে, টিফিনের পরে আবার আরেকজনের কাছে লাবুবু থাকবে, এরকম করে ওরা লাবুবুটাকে ভাগাভাগি করে নিয়েছিল। এখন ঘটনাটা কি হয়েছে, ওরা তখন লাবুবু ওরা কী করলো, বলেছে আচ্ছা ঠিক আছে আমরা স্কুলে নিয়ে যাবো না। ও মা, পরের দিন যখন স্কুলে যাচ্ছে দেখে লাবুবু চলেছে তাদের সাথে, বলে কি ব্যাপার লাবুবুকে কোথায় নিচ্ছে? বলে না 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 আমরা স্কুলে ঢোকাবো না, ওরা ওদেরকে গাড়িতে, ওকে আমরা গাড়িতে বসিয়ে দেবো। মানে এমন লাবুবু অ্যাডিকশন হয়ে গেছে ছেলের আর মেয়েটি। তখন বলছে আমরা গাড়িতে বসিয়ে নিয়ে যাব। তখন ওরা, তোর মা অত বোঝে, অত ইয়ে করেনি, বলছে আচ্ছা ঠিক আছে কিন্তু তোমরা নিয়ে গিয়ে স্কুলে যাবে না, লাবুবুকে কিন্তু গাড়িতেই ছেড়ে দেবে। বলেছে আচ্ছা ঠিক আছে। তখন কিন্তু কি হচ্ছে ঘটনাটা, ওদের লাবুবু অ্যাডিকশানটা ভীষণ রকমের বেড়ে গেছে। মানে লাবুবু এই বলছে মা আমার এটা চাই, লাবুবু বলেছে এটা দিতে হবে, মা আমার ওটা চাই, লাবুবু বলেছে এটা দিতে হবে, মা এখন এখানে যাব, লাবুবু বলেছে এটা দিতে হবে। বলে কী হচ্ছে? তখন ওরা না ছেলে মেয়ে দুটো না কিরকম একটা সাইকিক হয়ে যাচ্ছে, মানে সাইকো হয়ে যাচ্ছে, মানে সাইকিক পেশেন্টের মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ, তখন ওর মা আর বাবা গিয়ে ওদেরকে ডক্টরের কাছে নিয়ে গেছে। তখন ডক্টর বলেছে যে কিছুই তো বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে, একটা কাজ করুন, আপনারা কিছুদিনের জন্য, কয়েকদিনের জন্য, দিন 7 জন্য স্কুল থেকে ছুটি নিয়ে পারমিশন নিয়ে আপনারা ওদেরকে নিয়ে একটু বাইরে চলে যান, একটু ঘুরে আসবেন। বেশ ঠিক আছে। তো সেই অনুযায়ী ওর মা এবং বাবা ছুটি নিয়েছে এবং স্কুলেও প্রিন্সিপালকে সব বলেছে, ডক্টরের অ্যাডভাইসটা বলেছে, প্রেসক্রিপশন দেখিয়েছে, প্রিন্সিপাল ওদের 7 দিনের ছুটি দিয়ে দিয়েছে। ঠিক আছে 7টা দিন আমরা পরে ওরা যেন মেকআপ করে নেয় পড়াশোনাটা। বলেছে আচ্ছা। তা ও এটা বলেছে হচ্ছে ওদের গাড়ির যে ড্রাইভার সে শিলিগুড়িতে এসেছিল, আমাদের তো ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সে আমার ছেলেকে গল্প করেছে। তা ওরা গাড়িতে করে, তা ওদের ওই ড্রাইভারটি সেদিন গাড়ি চালায়নি। হ্যাঁ, তো ওর ভদ্রলোক বলেছেন আমরা বেড়াতে যাচ্ছি, তোমার 7 দিনের ছুটি, তুমি যাও, আমি আজকে, ওরা মেঘালয় যাচ্ছিল, শিলং যাবে, শিলংয়ে কয়েকটা দিন থাকবে, ওদিক থেকে এদিক ওদিক চেরাপুঞ্জি মৌসিনগ্রাম এসব ঘুরে টুরে আসবে। তুমি তোমার 7 দিনের ছুটি দিয়ে দিলাম, তুমি আবার ওই অমুক দিনে এসো। বলে ভদ্রলোক আর ভদ্রমহিলার সামনে বসেছে, না পেছনে বাচ্চা দুটো বসেছে। বাচ্চা দুটো কী করেছে, ঠিক লুকিয়ে লুকিয়ে লাবুবুকে সঙ্গে নিয়েছে। কিছু ওর মা জানতেও পারেনি, বাবাও জানতে পারেনি। অনেকটা বেশ কিছুটা, আর ইয়ের থেকে তো শিলং, গৌহাটি থেকে শিলং বেশি দূর নয়, 4 ঘন্টা বোধ হয়। আমাদের এখান থেকে শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের মতো 3-3.5 ঘন্টা রাস্তা। কিন্তু অদ্ভুত ব্যাপার,
যে ভদ্রলোক অনেকবার, কিন্তু ওরা কিন্তু নিজেরা ভদ্রলোক নিজে গাড়ি চালিয়ে অনেকবার শিলং গেছেন বা অন্যান্য পাহাড়ের জায়গায় গেছেন, কখনো কিচ্ছু হয়নি। এবারে হঠাৎ করে গাড়িটা মানে ইয়ে করে হঠাৎ করে ইয়ে করে ব্রেকটা, সাডেন ব্রেকটা, কোনো কিছু গন্ডগোল হচ্ছে, গাড়ি শুদ্ধ 4 জনে খাদে, কেউ ফিরতে পারলো না। এটা কেন হলো? ওর ভদ্রলোক যিনি গাড়ির যে ড্রাইভার, সে বলছে যে সকলে বলছে যে লাবুবুর জন্য। এখন জানি না, কিন্তু এটা ঘটেছে, এটা খুব সত্যি ঘটনা এবং এটা রেয়ার ঘটনা। লাবুবু তো আজ বোধহয় 4-5 মাস আগের ঘটনা, এখন দেখছি ফেসবুকে অতটা লাবুবুর ইয়ে নেই, তো কয়েক মাস আগের ঘটনা। তো এটা কি লাবুবুর জন্য? লাবুবুটা কিন্তু সঙ্গে ওদের ছিল, বাচ্চা দুটো না ওদের মাঝখানে লাবুবুটাকে বসিয়ে নিয়ে গেছিল ওর মা আর বাবার অগোচরে। এরমও হয়, জানি না এটা কোইন্সিডেন্স না এটা কি, নাকি এটা এর জন্যই হয়েছে জানি না, কিন্তু এটা হয়েছে। এটা ভীষণ সত্যি ঘরের ঘটনা। এবং ওই ড্রাইভার ভদ্রলোক, ওই দাদা এসে আমার ছেলেকে গল্প করেছে এবং আমার ছেলে এসে আমাকে গল্প করলো। মানে 4 জনের কেউ ফিরল না। ঠিক আছে, 10টা বেজে গেছে অনেকক্ষণ। আজকের মতো তাহলে এখানেই আমি আজকে শেষ করি। এরপরে আবার গল্প টল্প জোগাড় হোক। আর তোমরা একটু গল্প পাঠাও না গো আমাকে, সবাই তো, অনেকেও তো ফেসবুক থেকে লাইভ করে, অনেকে তো ফেসবুকের এমনিও তো অনেকে দেখো, একটু গল্প টল্প না পাঠালে পাই কোথা থেকে? হ্যাঁ, এই টুকটাক টুকটাক ছোট ছোট গল্প যখন আসে, মানে ঘটনা যখন আসে, তখন তোমাদের সামনে আসি। হ্যাঁ, আর যারা যারা আমার প্রথমটা শুনতে পাওনি, প্রথম দিকেরটা একটু শুনে নিয়ে কমেন্ট করো প্লিজ। আর তোমাদের কমেন্টের তো আমি দেখলামই সব কমেন্ট, আর কার ভালো লাগলো খারাপ লাগলো কিরম লাগলো একটু বলো। হ্যাঁ, আজকের মতো তাহলে গুড নাইট, শেষ করলাম।